একটা অন্যতম ফিচার হচ্ছে সিরিয়ালাইজেশন। সিরিয়ালাইজেশন বলতে এখানে মিলা অনেক রকমের থাকে, তারপরেও এখানে আরেকটা বিষয় যেমন তোমার যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে তারা পার্ট ওয়ান পার্ট টু এই টাইপের এক ধরনের সিরিয়াল তাদের বের হতো। এই একটা তো আমরা এখানে দেখবো যে আসলে কোনটা আছে। এরপরে আছে সায়েন্স ভার্সাস রিলিজন, এই দুইটার ভেতরে যে কনফ্লিক্ট সেইটা হচ্ছে এই যুগেরই বৈশিষ্ট্য। প্রোগ্রেস, অর্থাৎ সেই সময়টাতে সায়েন্স থেকে শুরু করে সব কিছুতে, বিজ্ঞান সব কিছুতে আর কি এক ধরনের প্রোগ্রেস হয়েছিল, উন্নতি হয়েছিল। এরপর নস্টালজিয়া, নস্টালজিয়া হচ্ছে অতীত সম্পর্কে দুঃখ পাওয়া বা দুঃখ পেয়ে বর্তমানে কবিতা লেখা বা রাইটিংগুলোর ভেতরে অতীতের সব ফিরে যাওয়ার যে একটা আগ্রহ সেগুলো ছিল। তারপর উইমেন কোশ্চেন এখানে ছিল, মেয়েদের সম্পর্কে নেগেটিভ চিন্তাভাবনার যে বিষয় সেইগুলো এখানে ছিল। তারপরে ইউটিলিটারিয়ানিজম এই একটা ছিল, আমরা এগুলো সম্পর্কে সবই জানবো যেগুলো কি। এরপরে ভিক্টোরিয়ান রিয়েলিজম ছিল, ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ ছিল, তারপরে অ্যাগনোস্টিসিজম ছিল, মোরালিটি ছিল। এই যে এখানে যেগুলো আছে এগুলো তোমাদেরকে এইভাবে পয়েন্ট আকার করে লিখতে হবে। তো আমরা চলে যাই আমাদের যে গ্রুপ, সেখানে গ্রুপে দেখো বলছে the Victorian age saw the growth in literature and produced a host of scholars. আচ্ছা, এটা স্কলার্স না কি যেন, তো নিজেই বুঝতে পারছি না। আচ্ছা, অথার। অথর্স, অথর্স, হ্যাঁ অথর্স আছে। তো বলছে যে ভিক্টোরিয়ান যে যুগটা সেটা লিটারেচারের একটা বড় রকমের গ্রোথ দেখেছিল, এবং এক মানে অনেক সংখ্যক, বৃহৎ সংখ্যক হচ্ছে এই অথর তৈরি করেছিল, এই সময়টাতে তৈরি হয়েছিল। ইন ফিকশন, ফিকশন যারা লিখতো তাদের ভেতরে চার্লস ডিকেন্স, তারপরে থ্যাকারি, তারপরে ব্রন্টিস, তারপরে এলিয়ট, এরপরে হার্ডি, এরা ছিল প্রমিনেন্ট, বিখ্যাত। পোয়েট্রির ক্ষেত্রে পপুলার ছিল হচ্ছে টেনিসন, ব্রাউনিং, আর্নল্ড, হপকিন্স, এরা ছিল হচ্ছে মেজর পোয়েট। The moral history, social, political, and religious the atmosphere of the age was reflected in the works of the Victorian poets, especially in the works of Tennyson. অর্থাৎ নৈতিক যে হিস্ট্রি, তারপরে সামাজিক, পলিটিক্যাল এবং রিলিজিয়াস যে অ্যাটমসফিয়ার যে সেই সময়টাতে কেমন ছিল, এগুলো আমরা পাই হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট, বিশেষ করে টেনিসনের রাইটিংগুলো যদি আমরা পড়ি তাহলে সেগুলো আমরা খুব ভালোভাবেই পেয়ে যাই। এরপরে বলছে যে ভিক্টোরিয়ান পোয়েটস আর কল্ড ভিক্টোরিয়ানস, ভিক্টোরিয়ান পোয়েটদেরকে বলা হয় ভিক্টোরিয়ানস, ঠিক যেমন রোমান্টিক পোয়েটদেরকে বলা হয় রোমান্টিক্স, ঠিক সেরকম আর কি। বিকজ দে রিপ্রেজেন্ট দ্য টেন্ডেন্সিজ অফ দ্য এজ, কারণ তারা ওই যুগের যে টেন্ডেন্সি, মানুষের যে অ্যাক্টিভিটি, সেগুলো তারা রিপ্রেজেন্ট করেছে তাদের রাইটিংয়ের মাধ্যমে, সো তাদেরকে বলা হয় ভিক্টোরিয়ান। টেনিসনকে বলা হয় ভয়েস অফ ইংল্যান্ড, বা আরেকটা জিনিস বলা হয় যে তিনি তার এজকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করেছেন বলে টেনিসনকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এজ, রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ ভিক্টোরিয়ান এজ। তোমরা এই একটা কোশ্চেন যে ডিসকাস টেনিসন অ্যাজ এ ভিক্টোরিয়ান রিপ্রেজেন্টেটিভ, অথবা ডিসকাস টেনিসন অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ভিক্টোরিয়ান এজ, এই একটা কোশ্চেন তোমরা সেকেন্ড ইয়ারে পাবে, থার্ড ইয়ারে পাবে, ফোর্থ ইয়ারে পাবে। এবং এই একটা কোশ্চেন এই 4 বছরের ভেতর কোনো না কোনো সময় তোমাদেরকে লিখতেই হবে। দ্যাট মিনস তোমরা যদি একটা কোশ্চেন পড়ো, দেখবা এমনও হতে পারে যে 3টা ইয়ারের ভেতরে 2টা ইয়ারে কমন পড়ে গেছে, অথবা 3টাতে 3টাই কমন পড়ে গেছে, এরকমটা হয় আর কি। তো একটা কোশ্চেনটা যখনই পড়বে তোমরা এটা ভালো করে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, হি রিপ্রেজেন্ট দ্য এজ মোর দেন এনি আদার পোয়েট, অন্য আরও যে ভিক্টোরিয়ান পোয়েটগুলো ছিল তাদের চেয়ে এই টেনিসন খুব ভালোভাবে এই এজটাকে রিপ্রেজেন্ট করেছেন। তিনি সেন্ট্রাল পোয়েট হয়েছিলেন এই 19th সেঞ্চুরি ভিক্টোরিয়ান লিটারেচারের। বলা হচ্ছে লং রেইন অফ, স্যার, হ্যাঁ স্যার কোশ্চেনটা যদি আবার আরেকবার বলতেন। আচ্ছা, ডিসকাস দ্য ফিচার্স অফ ভিক্টোরিয়ান এজ, এই যে এইটা, ওকে স্যার, থ্যাংক ইউ। এই যে এইটা
হোয়াট আর দ্য স্যালিয়েন্ট ট্রেন্ডস অফ দ্য ভিক্টোরিয়ান এজ? ট্রেন্ড বলতে ফিচার, ক্যারেক্টারিস্টিক্স, ট্রেইট, এই সবগুলো একই। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রেখো, এখানে কিন্তু স্যালিয়েন্ট, সাইলেন্ট না। সাইলেন্ট লিখলা তো মার্কস কাটা যাবে, তো এই ভুলগুলো করা যাবে না কিন্তু। স্যালিয়েন্ট মানে প্রাইম, মানে প্রধান, মেজর। আচ্ছা, দ্য লং রিন অফ কুইন ভিক্টোরিয়া 1832 থেকে 1880 সাল saw a growth in literature, special infection practiced by the notable author like Dickens, Bronte, তারপরে জর্জ এলিয়ট, থ্যাকারি অ্যান্ড হার্ডি। বলছে যে এই যে ভিক্টোরিয়া যে রানী ছিল, তাদের যে কুইন, সেই কুইনের সময়টাতে সবচেয়ে বেশি লিটারেচারের গ্রোথ হয়েছিল, বিশেষ করে ফিকশন প্র্যাকটিস করার ক্ষেত্রে। এই সময়টাতে ডিকেন্স, চার্লস ডিকেন্স, তারপরে ব্রন্টি, তারপরে এলিয়ট, থ্যাকারি, হার্ডি এরা প্র্যাকটিস করতো বা লিখতো। দ্য পোয়েট্রি ওয়াজ অলসো পপুলার, স্পেশালি দ্যাট অফ টেনিসন, ব্রাউনিং অ্যান্ড আর্নল্ড। ওই সময় মূলত কবিতার ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল টেনিসন, ব্রাউনিং এবং আর্নল্ড, এবং এদের কবিতাগুলো বেশি পপুলার ছিল। লিটারেরিয়ান সোশ্যাল ক্রিটিক লাইক আর্নল্ড, মিল, কার্লাইল, রাস্কিন অ্যান্ড নিউম্যান এক্সপাউন্ডেড দেয়ার থিওরিজ। এই সময়টাতে যে মানে সাহিত্য এবং সামাজিক সমালোচক হিসাবে আর্নল্ড, তারপরে কার্লাইল, রাস্কিন, মিল, নিউম্যান এরা খুব ভালোভাবে তাদের থিওরিগুলোকে এই সময়টাতে প্রকাশ করেছিল। দ্য ভিক্টোরিয়ান এজ ওয়াজ অ্যান এজ অফ গ্রোয়িং পাওয়ার অ্যান্ড ওয়েলথ। এই এজটা ছিল মানে ইংল্যান্ডের শক্তি এবং সম্পদ বৃদ্ধির একটা বড় রকমের একটা এজ। তুমি একটা জিনিস একটু খেয়াল করো যে এই সময়টাতে কিন্তু তারা ইন্ডিয়াকে শাসন করতো, ইন্ডিয়া বা আমাদের এই সাবকন্টিনেন্টকে। তো এই সময়টাতে তারা কি করেছিল, তাদের পাওয়ার বৃদ্ধি করেছিল এবং সম্পদশালী হয়েছিল তারা। তাহলে বোঝো কি করছে তারা। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, সোশ্যাল চেঞ্জ অ্যান্ড সায়েন্টিফিক ডিসকভারি। এই সময়টাতে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ঘটেছিল, শিল্প বিপ্লব। যেটা শিল্প বিপ্লবটা কি, অনেকের মনে এরকমটা হতে পারে যে শিল্প বিপ্লবটা কি? শিল্প বিপ্লবটা এমন যে ওই সময়টাতে সারা বিশ্বে সবচেয়ে বেশি যন্ত্রপাতির আবিষ্কার হয়েছিল। ওই সময়টাতেই তোমার অনেক বড় বড় ইঞ্জিন, যেগুলো এখন আমরা দেখতে পাই অনেক ইজি, তখন সেই সময়টাতে মানে তৈরি হয়েছিল, যেমন ট্রেন, তারপরে এই জাতীয় আরও অনেক কিছুই। সো এটা এমন হয়েছিল যে এক দেশ, ইউরোপে আর কি এটা সবচেয়ে বেশি হয়েছিল। সাপোজ জার্মানি একটা যন্ত্র আবিষ্কার করে ঘোষণা দেয়, পরক্ষণেই দেখা যায় ইংল্যান্ড আরেকটা যন্ত্র আবিষ্কার করে ঘোষণা দেয়, এরপরে দেখা যায় যে ফ্রান্স আরেকটা নতুন যন্ত্র আবিষ্কার করে ঘোষণা দিচ্ছে। মানে এত যন্ত্রপাতি আবিষ্কার হয়েছিল, কলকারখানার যে যন্ত্রপাতিগুলো সেগুলো। তো এই জন্যই বলা হয় যে এই সময়টাতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটেছিল। এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে সোশ্যাল যে একটা চেঞ্জ, সেই চেঞ্জ এসেছিল, এবং যেটাকে বলা হচ্ছে সায়েন্টিফিক ডিসকভারি। অর্থাৎ এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় যে সোশ্যাল চেঞ্জ এবং সায়েন্টিফিক ডিসকভারি সেটা ঘটেছিল। লিটারেচার অফ দ্য এজ ডেভেলপড ভ্যারিয়াস স্পেশালিস্ট ফর্ম। এই সময়টাতে লিটারেচার অনেকগুলি ফর্ম তৈরি হয়েছিল, লিটারেচারের ভেতরে বিভিন্ন ধরনের লিটারেচার তৈরি হয়েছিল। যেমন অ্যাথিস্টিসিজম, মানে নাস্তিকতাবাদের যে বিষয়টা, সেইগুলো। তারপরে প্রফেশনাল এন্টারটেইনমেন্টের ব্যবস্থা ছিল, মানে ওই ধরনের রাইটিংটা হতো। সায়েন্টিফিক থিওরি নিয়ে সেই সময় লিটারেচার হতো বা রাইটিং হতো। অ্যান্ড সোশ্যাল যে কনসার্নগুলি, ডিসএনচ্যান্টেড, এই যে ডিসএনচ্যান্টেড যে সোশ্যাল কনসার্ন, যেগুলো আসলে সামাজিক বিভিন্ন ডিগ্রেশন যেগুলো হচ্ছিল, সেই টাইপের অনেক তোমার রাইটিং সেই সময়টাতে হতো। Therefore, Victorian has become a term to glorify the various kinds of achievement of the age of Queen Victoria. এবং এভাবেই ভিক্টোরিয়ান হ্যাজ বিকাম এ টার্ম, ভিক্টোরিয়ানরা একটা টার্মে মানে পরিচিতি লাভ করেছিল, একটা টার্ম হয়ে গিয়েছিল ভিক্টোরিয়ান। বিশেষ করে তারা তাদের যে এজটাকে গ্লোরিফাই করেছিল, তাদের কুইন ভিক্টোরিয়া বিভিন্ন অ্যাচিভমেন্টের মাধ্যমে, সেটার কারণে।
In fact, Victorian is a term which extended beyond the Queen's reign to include the reign of William IV from 1830. এখানে বলছে যে ভিক্টোরিয়ান যুগটা এতটাই মানে ভালো হয়েছিল যে এই যুগটা তোমার পরবর্তীতে কুইন যে রানী মানে কুইন ভিক্টোরিয়া তারপরেও এই যুগটা আরো অনেক দূর পর্যন্ত বয়ে যায় বা এই যুগের যে চিন্তা ভাবনা ধ্যান ধারণা বা আবিষ্কার যত যা কিছু আছে ফিচারগুলি পরবর্তীতে অনেক দিন পর্যন্ত এটা চলতে থাকে। Under Victoria, Britain was transformed by the Industrial Revolution and became the world's leading imperial power. বলছে যে ভিক্টোরিয়ার মানে কুইন ভিক্টোরিয়ার কারণেই ব্রিটেন ওই সময়টাতে ট্রান্সফর্ম করে মানে চেঞ্জ হয় হচ্ছে ব্রিটেনে। কি কি চেঞ্জ আসে এখানে? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ঘটে এবং সারা বিশ্বে তারা তাদের ইম্পেরিয়াল পাওয়ার যেটা সাম্রাজ্যবাদী যে শক্তি সেটাকে তারা লিড করতে থাকে, বিস্তার করতে থাকে। The writers of this age took up the rapidly changing trend of the age and reflected the spirit of the age in their works. এই সময়ের যারা রাইটার তারা খুব দ্রুত এই চেঞ্জের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছিল এবং চেঞ্জের ফলে যে ওই যুগের যে বৈশিষ্ট্যগুলি সেইগুলো তাদের যে রাইটিংগুলো সেই রাইটিংগুলোর ভেতরে রিফ্লেক্ট হতে থাকলো, মানে দেখা যেতে থাকলো। Therefore, the term Victorian literature came to suggest the ethos of the age. এবং এর ফলেই ভিক্টোরিয়ান টার্ম, বিশেষ করে ভিক্টোরিয়ান লিটারেচার যে টার্মটা, এটা ওই এজের একটা ইথোসে পরিণত হয়ে গেল। গ্রেট অথর্স লাইক কার্লাইল, রাস্কিন প্রফেসিসড এগেইনস্ট দ্য এজ। এই সময়ের যে বড় বড় যে রাইটার, বিশেষ করে কার্লাইল এবং রাস্কিন, এরা ভবিষ্যৎবাণী করতে থাকলো এই এজের বিরুদ্ধেই। মানে ওই সময় যে এত ইন্ডাস্ট্রির যে হচ্ছিল বা এত ইন্ডাস্ট্রির ইয়েতে মানুষের ভিতরে যে যান্ত্রিকতা তৈরি হচ্ছিল, এটার ফলে ওই সময়ের যে তোমার ফিলোসফাররা যারা ছিল তারা এক ধরনের মানে এগুলোর এগেনিস্টে চলে গেল, এগুলোর বিরুদ্ধে কথা বলতে থাকলো। দ্য হিস্টোরিয়ানস লাইক ম্যাকাউলি প্রেজড দ্য স্পিরিট অফ প্রোগ্রেস। এই সময়ের হিস্টোরিয়ান বা ইতিহাসবিদ ম্যাকাউলি সে ভিক্টোরিয়ান যে স্পিরিট অফ প্রোগ্রেস সেই প্রোগ্রেসকে সে প্রশংসা করতে লাগলো। টেনিসন ট্রাইড টু মেক সেন্স অফ ইট, এবং টেনিসনও তার রাইটিংগুলোর মাধ্যমে এগুলো মানুষকে বোঝাতে থাকলো। হি ওয়াজ অপটিমিস্টিক অ্যাবাউট দ্য নিউ চেঞ্জ অফ দ্য এজ। সে অর্থাৎ টেনিসন এই নতুন যে চেঞ্জ সে চেঞ্জগুলো সম্পর্কে অপটিমিস্টিক ধারণা পোষণ করতে থাকলো। আর্নল্ড ক্রিটিসাইজড ইট, এবং আর্নল্ড এগুলোকে ক্রিটিসাইজ করতে থাকলো, সমালোচনা করতে থাকলো। The literature of the Victorian age is not merely history. এই ভিক্টোরিয়ান এজের লিটারেচার শুধু যে হিস্ট্রি তা নয়। এই সময় নোভেল হয়েছিল মোরাল হিস্ট্রি অফ মডার্ন লাইফের যে নৈতিক হিস্ট্রি সেই হিস্ট্রিটা হয়ে গিয়েছিল হচ্ছে এই সময় নোভেলগুলো। উদাহরণস্বরূপ যেমন ডিকেন্স, তারপরে থ্যাকারি, জর্জ এলিয়ট রোড নোভেল দ্যাট ডিটারমাইন দ্য ভ্যালুজ অফ পাবলিক লাইফ। তারা নোভেল লিখেছিল এই সময়টাতে যেগুলো সাধারণ মানুষের যে জীবনের যে ভ্যালু সেই ভ্যালুগুলো মানে প্রকাশ করছিল বা এক্সপ্রেস করছিল। The life they portrayed in their novels is a wider public life. তাদের নোভেলে যে লাইফগুলো তারা পোর্ট্রে করতো এগুলো পাবলিক লাইফ ছিল। The wider life was most interesting to them because it shaped the moral and emotional life of a single person. আচ্ছা, ওই একই কথা। ফর এক্সাম্পল, জর্জ এলিয়ট ইন হার নোবেল সাইলাস মার্নার। আচ্ছা, জর্জ এলিয়টের সাইলাস মার্নার তোমরা হয়তো ফার্স্ট ইয়ারে পড়েছো। তোমরা এখানে দেখেছো যে সাইলাস মার্নার একক ব্যক্তি হিসেবে তার লাইফটাকে কিভাবে একটা নোভেলে ফুটিয়ে তুলেছেন জর্জ এলিয়ট, এবং সেই সময় অর্থাৎ সাইলাস মার্নারের যে কাহিনী সেই কাহিনীতে ওখানকার যে সোশ্যাল চেঞ্জ, রিলিজিয়াস ফ্যাক্টর এবং এগুলো কিভাবে একটা মানুষের টোটাল লাইফকে ইনফ্লুয়েন্সড করে এগুলো তিনি তুলে ধরেছেন খুব সুন্দর করে। The novelist shows that Silas eventually achieves regeneration through love and confession. নোভেলিস্ট পরবর্তীতে যেটা দেখা যায় যে সাইলাস মার্নার তার ভেতরে একটা রিজেনারেশন আসে কি করে? লাভ এবং কনফেশনের মাধ্যমে, ভালোবাসা এবং স্বীকৃতির মাধ্যমে। জর্জ এলিয়ট মেইনটেইনস রোমান্টিক প্রায়োরিটি ইন দ্য পোর্ট্রিয়াল অফ হার ক্যারেক্টার।
আচ্ছা, জর্জ ইলিয়ট তিনি তার ক্যারেক্টারগুলোকে পোর্ট্রে করার ক্ষেত্রে তিনি রোমান্টিক যে প্রায়োরিটি সেটা রেখেছেন। অ্যাজ এ রেজাল্ট হার ক্যারেক্টার্স আর মোর পার্সোনাল দেন স্কট, এবং এর ফলে কি হয়েছে, তার ক্যারেক্টারগুলি আরো বেশি পার্সোনাল হয়েছে এবং এবার স্কটের চেয়ে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে এখান থেকে আমরা কিন্তু একটা নতুন পয়েন্ট পেলাম, যেমন ভিক্টোরিয়ান ক্যারেক্টারাইজেশন, যেটা অর্থাৎ এই যুগের ক্যারেক্টারগুলি কেমন হতো। তো এইখান থেকে আমরা একটা ধারণা পাই যে এই যুগের ক্যারেক্টারগুলিকে এই সময়ের যে নোভেলিস্টরা তারা একক ব্যক্তি হিসেবে খুব ভালোভাবে তারা ফুটিয়ে তুলতেন। ওই ক্যারেক্টারের ওপরে সোশ্যাল চেঞ্জ, তারপর রিলিজিয়াস ফ্যাক্টরের যে ইনফ্লুয়েন্স, এগুলো তারা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতেন এবং ফুটিয়ে তুলতেন। এবং ক্যারেক্টারগুলোর ভেতরে এক ধরনের রিজেনারেশন, তারা হোপলেস থেকে আবার যে রিবার্থ হচ্ছে, তাদের রিজেনারেট হচ্ছে তারা, সেইটা পোর্ট্রে করেছেন তিনি রোমান্টিকতার মাধ্যমে, লাভ এবং কনফেশনের মাধ্যমে। এগুলো আর কি এভাবে লিখতে হবে। দ্য পোয়েট্রি অফ দ্য ভিক্টোরিয়ান ইরা ওয়াজ এ কন্টিনিউয়েশন অফ রোমান্টিসিজম। ভিক্টোরিয়ান যে পোয়েট্রিগুলো, এগুলো মূলত রোমান্টিসিজমেরই এক ধরনের কন্টিনিউয়েশন চলেছে সেই সময়। অর্থাৎ ভিক্টোরিয়ান এজের আগের এজটাই তো রোমান্টিক এজ। তো রোমান্টিক এজের অনেক রাইটিংয়ের ফিচার এই এজটাতেও দেখা যায়। ইট হ্যাজ বিউটি অ্যান্ড ভ্যারাইটি, বাট ইটস লেস ইন্সপায়ারিং দেন দ্য পোয়েট্রি অফ দ্য প্রেসিডিং এজ। এর ভেতরে, এই সময়ের পোয়েট্রিগুলোর ভেতরে যে রোমান্টিসিজমের পোয়েট্রির যে বিউটি এবং ভ্যারাইটি সেগুলো রয়েছে, বাট রোমান্টিকতার ক্ষেত্রে যে রোমান্টিক পোয়েটরা যে ধরনের ইমাজিনেশন, যে ধরনের ইস্কাপিজমকে তারা ইন্সপায়ার করতো, এই সময়টাতে এইগুলো ছিল না। এই সময় ডোমিনেন্ট পোয়েটিক ফিগার যেমন টেনিসন, ব্রাউনিং এবং আর্নল্ড, বাট দে ওয়ার ডিফারেন্ট ফ্রম ওয়ান আনাদার, কিন্তু তারা একজন আরেকজনের সাথে কিন্তু আবার আলাদা। টেনিসন ওয়াজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পপুলার পোয়েট অফ হিজ এজ। টেনিসন ছিল সবচেয়ে বড় এবং সবচেয়ে পপুলার। ইজ কনসিডার টু বি দ্য রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ দ্য এজ। তাকে মূলত এই এজের রিপ্রেজেন্টেটিভ পোয়েট মনে করা হয়। ইন হিজ পোয়েমস উই ফাইন্ড অলমোস্ট অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এজ। তার যে কবিতাগুলি, সেই কবিতার ভিতরে আমরা তার এজের সমস্ত ক্যারেক্টারিস্টিক্স পাই, যেমন দ্য স্পিরিট অফ ফেইথ অ্যান্ড ডাউট, ফেইথ অ্যান্ড ডাউটের যে স্পিরিট সেটা পাই। কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজন, এটা পাই। আইডিয়া অফ ইউনিভার্সাল ব্রাদারহুড, বিশ্ব ভ্রাতৃত্বের যে আইডিয়া সেটা পাই আমরা। স্পিরিট অফ অ্যাডভেঞ্চার পাই। বিলিভ ইন ম্যাজিক, মানে জাদুতে বিশ্বাস, এটা আমরা পাই। প্রোগ্রেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা আমরা পাই। আইডিয়া অফ ন্যাশনালিজম, এটা পাই। এবং ইন্টারন্যাশনালিজম যেটা, সেটাও আমরা পাই। এই যে তোমাদের ফার্স্ট ইয়ার একটা কবিতা ছিল সম্ভবত, সেটা হচ্ছে টেনিসনের, সেটা ছিল হচ্ছে ইউলিসিস। ইউলিসিস কবিতাটা যদি পড়ো, তাহলে ওই কবিতার আলোকেও যদি তুমি ওই সময়ের ফিচারগুলি আর চিন্তা করো, তাহলে কিন্তু পাবে। যেমন ওই সময়ের ফিচারের ভেতরে যেমন ফেইথ অ্যান্ড ডাউট, এটা নিয়ে একটা ইয়ে ছিল। যেমন ইউলিসিস সে বাড়ি ফিরে যাবে নাকি আবার ব্যাক করবে তার যে অভিযানগুলো সেগুলোতে, বা বাড়িতে যাওয়ার পরেও সে ঠিক থাকতে পারছে না। তার মানে এই যে তার ভেতরে যে একটা কনফ্লিক্ট, এইগুলো কিন্তু এই ভিক্টোরিয়ান যে হচ্ছে ফিচার সেটা। তাহলে এইখানে এই 1-2 লাইনের মধ্যে আমরা ভিক্টোরিয়ান অনেকগুলি ফিচার আমরা পেয়ে যাচ্ছি। এবার বলছে, ইনফ্যাক্ট টেনিসনস পোয়েমস আর কাইন্ড অফ ভিক্টোরিয়ান নিউজ পেপার ইনফর্মিং আস দ্য কারেন্ট হিস্ট্রি অফ দ্য এজ। এই টেনিসনের পোয়েমগুলোকে বলা হচ্ছে যে এক ধরনের ভিক্টোরিয়ান নিউজ পেপারের মতো কাজ করছে, এবং এইখান থেকে এর কবিতাগুলো থেকে আমরা এই এজের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিগুলো পাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড, ব্রাউনিং ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট অফ হিজ টাইম, কিন্তু ওই সময়টাতে ব্রাউনিং ছিল অনেকটা ইন্ডিপেন্ডেন্ট। তার রাইটিংয়ের ভেতরে ভিক্টোরিয়ান কোয়ালিটি অতটা পাওয়া যায় না। হি রোট পোয়েমস অ্যাবাউট ম্যান অ্যান্ড উইমেন রিলেশনশিপ, দ্য সাইকোলজিক্যাল প্রবলেমস অফ ম্যান উইমেন রিলেশনশিপ। তিনি ওই সময়টাতে কবিতা লিখেছেন, অর্থাৎ রবার্ট ব্রাউনিং কবিতা লিখেছেন কি নিয়ে, মানে পুরুষ এবং মহিলা মানুষের যে সাইকোলজিক্যাল কনফ্লিক্ট, তাদের রিলেশনশিপকে কেন্দ্র করে, সেগুলো নিয়ে তিনি লিখেছেন। যেমন তোমরা যদি ফ্রা লিপ্পোলিপি, অ্যান্ড্রিয়া ডেল সার্তো, এগুলো যদি পড়ো, তাহলে তোমরা এগুলো খুঁজে পাবে। তারপরে তোমরা রবার্ট ব্রাউনিং এর আরো যে কবিতাগুলি রয়েছে, সেগুলো তোমরা পড়লে এইটা তোমরা পাবে। যেমন
মাই লাস্ট ডাসেস, তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছো। হি ওয়াজ কনসার্ন মোর উইথ হিউম্যান ড্রামা দেন দ্য ট্রেন্ড অফ দ্য ভিক্টোরিয়ান এজ। তিনি মানুষের যে ড্রামা, মানুষের যে কনফ্লিক্ট, স্পিরিচুয়াল বা সাইকোলজিক্যাল কনফ্লিক্ট, সেগুলো নিয়ে তিনি বেশি কনসার্ন ছিলেন। ওই ভিক্টোরিয়ান এজের বৈশিষ্ট্যগুলো তার কবিতার ভেতরে ফুটিয়ে তোলার চাইতে। আর্নল্ড ওয়াজ ক্রিটিক্যাল অ্যাবাউট দ্য ওয়েজ অফ দ্য ভিক্টোরিয়ান সোসাইটি, এবং আর্নল্ড ছিল খুবই সমালোচক ওই সময়ের এই ভিক্টোরিয়ান সোসাইটির, মানে সে ছিল ভিক্টোরিয়ান সমাজের সমালোচক হিসাবে। তো এটা তোমরা পাবে, তোমরা যখন থার্ড ইয়ারে উঠবে তখন ম্যাথিউ আর্নল্ডের রাইটিং পাবে। এটা থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে যেন আছে, স্টাডি অফ পোয়েট্রি, তারপর আরও অনেক ধরনের রাইটিং তোমরা এই ইয়েতে পাবে ম্যাথিউ আর্নল্ডের। আচ্ছা, ওটা ফোর্থ ইয়ারে পাবে, স্টাডি অফ পোয়েট্রি ম্যাথিউ আর্নল্ডের। থার্ড ইয়ারেও আছে। থার্ড ইয়ারেও আছে না? আচ্ছা, আমি ভুলে গেছি। আচ্ছা, ভিক্টোরিয়ান পোয়েট্রি। ও ভিক্টোরিয়ান পোয়েট্রি না, এই নামেই আছে? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো যে হি ল্যামেন্টস দ্য লস অফ ভ্যালু। এই যে আর্নল্ড কি করেছেন, তিনি তার সময় যে ভিক্টোরিয়ান সোসাইটি সেটা নিয়ে বেশি ক্রিটিক্যাল ছিলেন, সমালোচনা করেছেন তিনি, এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন এই সময়ের যে লস অফ ভ্যালুস, লস অফ ক্রিশ্চিয়ান ফেইথ, এগুলো নিয়ে। ওই সময় যে ক্রিশ্চিয়ান ফেইথ বা ক্রিশ্চিয়ান যে ভ্যালু লস হচ্ছিল, এগুলো নিয়ে, বা রিলিজিয়াস বা মোরাল যে টিচিংগুলো সেগুলো যে ওই সময় ধ্বংস হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে প্রভাব পড়তেছে, এই বিষয়গুলো নিয়ে তিনি অনেক কষ্ট প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, এবং তিনি ক্রিটিসাইজ করেছেন এগুলোকে নিয়ে। হি আইডেন্টিফাই সায়েন্স অ্যাজ অ্যান অবস্টাকল টু মোরাল আপগ্রেডেশন। আচ্ছা, দুইবার মোরাল লিখেছে। অর্থাৎ তিনি আইডেন্টিফাই করেছেন বিজ্ঞানকে এক ধরনের বাধা, বিশেষ করে মোরাল আপগ্রেডেশনের ক্ষেত্রে, নৈতিক যে উন্নতি, নৈতিক শিক্ষার যে উন্নতি, সেইটার ক্ষেত্রে সায়েন্সকে এক ধরনের বাধা বলেছেন তিনি। তার একটা কবিতা রয়েছে ডোভার বিচ, এই কবিতার ভেতরে তোমরা এইটা পাবে। ডোভার বিচ সম্ভবত ফোর্থ ইয়ারের কবিতা, আমি গুলাই ফেলি মাঝে মাঝে যে আসলে কোনটা থার্ড ইয়ারে, কোনটা সেকেন্ড ইয়ার, কোনটা ফোর্থ ইয়ার। ডোবার বিচটা থার্ড ইয়ারে আছে। আচ্ছা, ডোভার বিচও থার্ড ইয়ারে আছে, এই যে গুলাই ফেলি সবসময় জন্য। জি স্যার। আচ্ছা, সো এইখানে তোমরা গেলে পাবে যে আসলে সে কিভাবে ল্যামেন্ট করছে তার কবিতার ভেতরে। এই যে এখানে কিছু লাইন দিয়েই দিয়েছে, তোমরা এই হিস্ট্রির এই যদি রাইটিংটা তোমাদেরকে লিখতে হয় তোমরা এটাও কিন্তু পড়তে পারবা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমরা একই সঙ্গে কিন্তু এখানে ফিচারও পড়ছি, আবার ওই যুগের যে ভিক্টোরিয়ান যে রাইটার তাদের রাইটিংয়ের ফিচারও কিন্তু আমরা পড়ছি। যেমন আমরা অলরেডি ডিকেন্সের রাইটিং সম্পর্কে জানলাম, জর্জ এলিয়টের রাইটিং সম্পর্কে জানলাম, টেনিসনের রাইটিং সম্পর্কে জানলাম, তারপরে ওই রবার্ট ব্রাউনিংয়ের রাইটিং সম্পর্কে একটু জানলাম, আর্নল্ডের জানলাম। তো এই কোশ্চেনটাও যদি তোমাদের কখনো আসে, সেটা এইটাতেই হোক বা অন্য কোনো পার্টেই হোক, যে ভিক্টোরিয়ান রাইটারদের সম্পর্কে লিখো, তাহলে এই কোশ্চেনটাই তোমরা তখন একটু যদি বানিয়ে বানিয়ে লিখে আসো, ধরো কমন পড়ে নাই কিন্তু এই কোশ্চেনটা তোমার জানা আছে, তোমরা বানিয়ে বানিয়ে লিখে আসলেও কিন্তু এখানে মার্কস পেয়ে যাবে। এখানে অল্প অল্প করে দেওয়া আছে দেখো, জাস্ট তখন তোমাদেরকে পয়েন্টগুলো করতে হবে। ওই চার্লস ডিকেন্স সম্পর্কে একটা পয়েন্ট, জর্জ এলিয়ট সম্পর্কে একটা পয়েন্ট, তারপরে আরও যেগুলো আছে সেগুলো সম্পর্কে। দেখো উপরে যে কয়েকটা লাইন আছে, লাইনে বলছে যে আর্নল্ড ল্যামেন্টস that once upon a time people had full faith in Christianity as the world is surrounded by the sea. বলছে যে একটা সময় ছিল যখন পৃথিবীতে মানুষের খ্রিস্টিয়ানিটির প্রতি, খ্রিস্টান ধর্মের প্রতি বা একটা পূর্ণ বিশ্বাস ছিল। এর কারণ ছিল মানুষ সমুদ্র দ্বারা পরিবেষ্টিত ছিল। But with the advent of the new age, science and technology, the traditional values receded. আচ্ছা, কিন্তু যখন মানুষের যে মানে যুগের যে অ্যাডভান্সমেন্ট যেটা ঘটলো, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে নতুন নতুন আবিষ্কার হলো, এর ফলে মানুষের যে ট্র্যাডিশনাল যে ভ্যালু, বিশেষ করে রিলিজিয়াস যে ভ্যালু, এগুলো ডিগ্রেড হতে থাকলো। এখানে একটা কাহিনী, মানে এখানে একটা বিষয় দেখো, এখানে যে বলছে সমুদ্র দ্বারা পরিবেষ্টিত ছিল, তাহলে কি এখন সমুদ্র দ্বারা পরিবেষ্টিত না?
এখনো সমুদ্র দ্বারা পরিবেষ্টিত, কিন্তু এখন কি হয়েছে, মানুষ খুব ইজিলি এক দেশ থেকে আরেক দেশে দ্রুত চলে যাচ্ছে, এবং যার ফলে মানে এখন বলতে এই তোমার ভিক্টোরিয়ান এজে যেমন স্টিমার আবিষ্কার বা অন্যান্য আরো যে আবিষ্কারগুলো এগুলো হয়েছে। সো বলছে যে এগুলোর ফলে কি হয়েছে যে খুব দ্রুতই মানুষ ফ্রান্স থেকে ইংল্যান্ডে, ইংল্যান্ড থেকে ফ্রান্সে, বা জার্মানি থেকে ইংল্যান্ডে, ইংল্যান্ড থেকে জার্মানি, বা এই যে আশেপাশের দেশগুলো, ইভেন তোমার ওই দিক দিয়ে ইন্ডিয়াতে চলে আসতেছে, ইন্ডিয়ার থেকে যাচ্ছে। এতে করে কি হয়েছে যে আহ, পুরো পৃথিবীটাই যেন তখন আর এই সি দিয়ে বা সাগর দিয়ে যে সারাউন্ডেড, বিশেষ করে ইংল্যান্ড, সেটা কিন্তু আর নেই। তখন মনে হচ্ছে কি যেন সব যেন একাকার হয়ে গেছে। এরপরে দেখো, দ্য ভিক্টোরিয়ান এজ ওয়াজ দ্য এজ অফ পলিটিক্যাল ডিবেট অ্যান্ড ইন্টেলেকচুয়াল কন্ট্রোভার্সি। এই সময়টাতে পলিটিক্যাল ডিবেট ছিল এবং ইন্টেলেকচুয়াল কন্ট্রোভার্সির একটা এজ হচ্ছে ভিক্টোরিয়ান এজ। As a result, the literature of the age shows a growing social consciousness. এবং এর ফলে কি হয়েছে, ওই সময়টাতে হচ্ছে লিটারেচারের একটা সোশ্যাল কনসাসনেস তৈরি করার একটা চেষ্টা চলেছে। ইয়া ওপেন নাকি ভিডিও ভিডিও ওপেন হলে আচ্ছা শাবনাজ, তুমি তোমার ভিডিওটা অফ করো, হ্যাঁ একই সঙ্গে তোমার মাইক্রোফোনটা অফ রাখো। The social history that is reflected in the literature of the age reveals two important aspects: the progress of the democratic ideals and the scientific discovery. এই সময় যে সামাজিক যে হিস্ট্রি, ইতিহাস, সেটা রিফ্লেক্ট করে এই লিটারেচারের ভেতরে, এবং দুই ধরনের ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এই সময় রিভিল হয়। একটা হচ্ছে একই সঙ্গে যে ডেমোক্রেটিক যে আইডিয়ালস, আদর্শ, দর্শন বা শিক্ষা, সেগুলো প্রোগ্রেস পেতে থাকে, আবার একই সঙ্গে সায়েন্টিফিক ডিসকভারিও এটা সামনের দিকে আগাতে থাকে। ইটস কল্ড অ্যান এজ অফ কম্প্রোমাইজ, এবং এর ফলে বলা হয় এই এজটাকে যে এজ অফ কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজন। এবং বলা হচ্ছে যে সায়েন্স এবং রিলিজনের ভেতরে মূলত একটা কম্প্রোমাইজ চলে এই সময়টাতে। রুলস অফ কন্ডাক্ট অ্যান্ড রিলিজিয়াস বিলিভ হ্যাড বিন শেকেন বাই দ্য আইডিয়াস অফ সায়েন্টিফিক থিওরি। বিভিন্ন সায়েন্টিফিক থিওরি এই সময়টাতে আবিষ্কার হতে থাকে। এর ফলে যেটা হয় যে রুলস অফ কন্ডাক্ট, অর্থাৎ মানে রিগোরাস যে রীতিনীতি, ট্র্যাডিশন বা নিয়ম শৃঙ্খলা, সেগুলো, এবং একই সঙ্গে ধর্মীয় যে বিশ্বাস, সেগুলো মানে কি খাবি খেতে থাকে, ধাক্কা খেতে থাকে, এগুলো যেন ভিত্তি যেন নড়ে যায়, এরকম একটা অবস্থা। As a result, people were not sure whether to have faith in science or in religion. এবং এর ফলে যেটা হয় যে মানুষ আসলে বিশ্বাসটা ধরে রাখতে পারে না, যে তারা আরেকটা জিনিস তারা মুভ করতে থাকে একই সঙ্গে, যে সায়েন্সে বেশি বিশ্বাস করবে নাকি ধর্মে বেশি বিশ্বাস করবে। This aspect of the age was a glaring feature of the Victorian literature. এবং বলা হচ্ছে যে এই অ্যাসপেক্টটা ভিক্টোরিয়ান লিটারেচারের অনেক বড় চকচকে ঝকঝকে একটা হচ্ছে ফিচার। It is important to note that the Victorian novels convey the moral lesson. এটা নোট করার মতো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে ভিক্টোরিয়ান নোবেলগুলো সবসময়ের জন্য মোরাল লেসন্স, নৈতিক যে শিক্ষাগুলো, সেগুলোকে তারা কনভে করার চেষ্টা করত। দ্য সাজেস অফ দ্য এজ ট্রাইড টু স্যাটারাইজ দ্য স্নবারি অফ দ্য এজ। এবং এই সময়ের রাইটাররা বা এই সময়ের রাইটিংগুলো চেষ্টা করেছে এই যুগের যে স্নবারিগুলো, সেগুলোকে স্যাটায়ার করতে। দ্যাট মিনস হচ্ছে সমালোচনা করা বা উপহাস করা, এগুলো স্নবারি বলতে ওই যুগে যে বড়লোকি একটা ভাব মানুষের ভেতরে, সেইটা। In religious and ethical thought, the Oxford movement headed by Newman was the most important religious movement of the age. এই সময়টাতে অক্সফোর্ড মুভমেন্ট ঘটেছিল, এবং অক্সফোর্ড মুভমেন্ট যেটা হয়েছিল এটা রিলিজিয়াস এবং এথিক্যাল যে থট, সেইটাকে কেন্দ্র করেই। In other words, the Oxford movement was the result of widespread discontent with the existing belief of English Church. এবং এই অক্সফোর্ড যে মুভমেন্টটা ঘটেছিল, এটা ছিল মূলত ওই সময়ের ইংলিশ চার্চের যে মানে বিশ্বাসের ঘাটতি বা তাদের যে অসন্তুষ্ট হওয়ার যে বিষয়, সেটা যেভাবে ওয়াইডলি স্প্রেড হচ্ছিল, সেটা মূলত এই অক্সফোর্ড মুভমেন্টের কারণেই ঘটতেছিল, বা অক্সফোর্ড মুভমেন্ট এই জন্যই হয়েছিল।
তাহলে অক্সফোর্ড মুভমেন্ট এটাও যে ভিক্টোরিয়ান এজের একটা ফিচার, সেটা আমরা জানতে পারলাম। এখন দেখো এইখানে আমি যেই ফিচারগুলি দিয়েছি এর ভেতরে অনেকগুলি ফিচার তোমাদের মিলে যাবে, বাট 2-3টা ফিচার যেটা আমি নিজেও ভুলে গিয়েছি। যেমন এই ফিচারটা কি, আমি একটু গুগলে সার্চ দেই, এই ফিচারটা কি। আমি এগুলো যখন খুঁজেছিলাম এটা আরো 1 বছর আগে, তো যার জন্য এই যে ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ সায়েন্স অ্যান্ড রিলিজিয়নের ভেতরে এগুলো তোমরা পাচ্ছ। তারপরে ইঞ্জিনিয়ারিং, আচ্ছা হাই কালচার, মিডল ক্লাস, হাউজিং, চাইল্ড লেবার, আচ্ছা এই যে এখান থেকে তোমরা পেয়ে যাবা। অ্যাগনোস্টিসিজম ইজ দ্য ভিউ দ্যাট দ্য এক্সিস্টেন্স অফ গড, মানে এক্সিস্টেন্স অফ গড নিয়েও তাদের ভেতরে যে সমস্যা, সেই সমস্যাটা ওই সময় শুরু হয়ে যায়। অফ দ্য ডিভাইন, দ্য সুপারন্যাচারাল ইজ আননোন অর আননলেজেবল, মানে এক কথায় যে গডের এক্সিস্টেন্স নিয়েও তাদের ভেতরে একটা ডিসবিলিভ ওই সময় শুরু হয়, যে যখন সায়েন্সের উন্নতিটা ঘটছে খুব বেশি বেশি, সেই সময়টাতে রিলিজনে এক কথা বলছে আর সায়েন্স হচ্ছে আরেক জিনিস। এই যে দুইটার ভেতরে সেই সময়টাতে রিলিজন কি বলছে এবং সায়েন্স কি আবিষ্কার করছে এগুলো নিয়ে তখনও তো ওইভাবে রিসার্চ হয়নি, যার জন্য যেটা হচ্ছে যে নতুন নতুন যখনই সায়েন্সের আবিষ্কার আসছে তখনই তারা দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাচ্ছে যে কীভাবে মানে রিলিজনের যে বলা আছে যে কথাগুলো সেগুলোর সাথে কানেক্ট করতে পারছে না, এবং যার ফলেই এই অ্যাগনোস্টিসিজমটা মানে শুরু হয়েছিল। অর্থাৎ গডের যে এক্সিস্টেন্স, সেই এক্সিস্টেন্সের প্রতি তাদের যে একটা ডাউট, সেই ডাউটটা কাজ করা শুরু করে দেয়। আচ্ছা এরপরে আমরা দেখি পরেরটা, যেমন ইউটিলিটারিয়ানিজম। এইটা হচ্ছে ইজ এ ফ্যামিলি অফ নর্মেটিভ এথিক্যাল থিওরিজ। আচ্ছা এটা তোমাদের লেখা লাগবে না। এরপরে কি সিরিয়ালাইজেশন হচ্ছে কম্পিউটিং এর একটা ইয়ে দেখাচ্ছে এখানে, বাট এগুলো আমি অন্য ইয়ে থেকে করেছি, তো এগুলো আমি পরবর্তীতে আমি অবশ্যই এগুলো ফিচার নিয়ে আলোচনা করেছি, এখানেও তোমরা পাবে। এইখানে এই যে এইখানে তোমরা আলোচনা পাবে যে আমি এখানে আসলে কোনটা বলতে কি বুঝিয়েছি ভিক্টোরিয়ান লিটারেচারের, এটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। যে এখানে আমি 2টা ভিডিও করেছিলাম এইটার উপরেই, আমি 2টাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে যাতে করে এটা তোমরা দেখতে পারো। তোমরা আজকের এই আলোচনার পাশাপাশি তোমরা তোমাদের নোট তৈরি করার জন্য এটাও দেখে নিও, তাহলে যেটা হবে যে তোমাদের ইজি হবে। অন্তত আমি এখানে কি বলছি এগুলো তোমরা পাবে। নেটের স্পিড দেখেছো, অথচ 20 MB লাইন এটা। এই একটা, আরেকটা হচ্ছে এই একটা, এই 2টা তোমরা দেখো। এগুলোতে এই যে সিরিয়ালাইজেশন বা এগুলোর আলোচনা করা আছে। এই কার বাসায় টিকটিকি ডাকে? হ্যাঁ আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো।
ওকে, তোমাদের গ্রুপে দিয়ে দিলাম। এখন তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে একটু বলো। আচ্ছা স্যার, এখানে ভিক্টোরিয়ান লিটারেচারের মধ্যে বলতেছে যে তারা শিফট করে কমন ম্যান টু মিডল ক্লাস, হুম। এটার মানে কি? কমন ম্যান থেকে মিডল ক্লাস বলতে ওই সময়টাতে যেহেতু সায়েন্সের অনেক অ্যাডভান্সমেন্ট হয় বা শিল্প বিপ্লব হয়, এতে করে তারা অনেকে ব্যবসা বাণিজ্য এগুলো করতে শুরু করে, এবং এতে করে রাষ্ট্রিক যে লাইফ বা তাদের যে সাধারণ মানুষ দরিদ্র যে জীবন, সেখান থেকে তারা মিডল ম্যান মানে মধ্যবিত্তে তারা পরিণত হয়, এটাই বলছে। আচ্ছা, জি স্যার। আচ্ছা, আর কিছু বলার আছে কারো? স্যার এই যে লিটারেচার যে ডেভেলপমেন্টটা হয়েছে, ওদের এনথেটিসিজম, প্রফেশনাল এন্ট্রেনমেন্ট, এই ব্যাপার দুটো একটু আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আরেকবার বলি কোন জায়গায় আছে এটা, এটা কি আর আমি যেখানে? এন্ট্রেনমেন্ট শব্দের অর্থটাই, এন্ট্রেনমেন্ট শব্দটার অর্থটা আমি খুঁজে পাচ্ছি না কোনো ডিকশনারিতে। আচ্ছা, এটা এই যে আমি যেটা পড়ালাম এটার ভেতরেই আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোন জায়গায় আছে যেন আমি? এই যে কোশ্চেনের কত নাম্বার লাইনে, 386 নাম্বার পেজে, 5 নাম্বার লাইনে। 1 2 3 4 5। আচ্ছা, প্রফেশনাল এন্টারটেইনমেন্ট। এটা এন্ট্রেনমেন্ট লেখা, ও আর সরি, হচ্ছে এন্ট্রেইনমেন্ট। অ্যাস্থেটিসিজম। অ্যাস্থেটিসিজম হ্যাঁ হ্যাঁ, যেটা, সেটা হচ্ছে তোমার, আমরা এখানে এখনই দেখি, দাঁড়াও, আমার কাছে ওয়ার্ডটা নতুন, আমিও দেখি। এটার অর্থটা হচ্ছে সৌন্দর্য অনুরাগ, বা এই যে ও শিল্পী সুলভ আচ্ছা, যে ব্যাপারগুলা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অ্যাস্থেটিক যে বিষয়টা সেটা, অ্যাস্থেটিক মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিউটি, হ্যাঁ। অ্যাস্থেটিসিজম হচ্ছে এই সৌন্দর্যবিদ্যা, এক কথায়। তো তাদের যে রাইটিং, তোমরা অনেক ক্ষেত্রেই দেখবা যে ভিক্টোরিয়ান যুগের আহ, অন্যতম যে ভালো বিষয় সেটা হচ্ছে এই সময় যে আর্ট এবং কালচারে তারা অনেক ভালো করছিল। তোমরা ভিক্টোরিয়ান যুগের রবার্ট ব্রাউনিং এর যদি অ্যান্ড্রিয়া ডেল শার্তো নামে একটা কবিতা আছে, সেটা যদি পড়ো তাহলে দেখবে যে ওইখানে, বা মাই লাস্ট ডাসেস, এইটা যদি পড়ো তাহলে দেখবে যে আর্টের প্রতি তাদের একটা বেশ ভালো ইয়ে ছিল। আর্টের প্রতি তাদের অনুরাগ থাকা মানে দ্যাট মিন্স তাদের বিউটিফিকেশনের প্রতি একটা অনুরাগ ছিল। আর সেই বিউটিফিকেশনটাই হচ্ছে অ্যাস্থেটিসিজম। অ্যাস্থেটিসিজম। হ্যাঁ হ্যাঁ, অ্যাস্থেটিক যে আর বিষয়। আচ্ছা। আর প্রফেশনাল এন্ট্রেনমেন্ট। আচ্ছা, এন্টারটেইনমেন্টটা দেখি। এন্ট্রেনমেন্ট শব্দের অর্থটাই পাইনি আমি। এন্টারটেইনমেন্ট মানে, এন্ট্রেন শব্দের অর্থটা আসে, হ্যাঁ, এন্টারটেইনমেন্ট বলতে প্রবেশ বলতেছে। এন্ট্রেইন মানে অন্তর্ভুক্ত হওয়া, প্রবেশ বা অন্তর্ভুক্ত হওয়া এখানে। এন্ট্রেন অর্থটা আসে কিন্তু এন্ট্রেনমেন্ট অর্থটা আসে না। হ্যাঁ, এখানে একটা জিনিস হচ্ছে, প্রফেশনাল এন্টারটেইনমেন্ট বলতে হয়তো এরকম যে মানুষের যে চাকরি বাকরির যে ধ্যান ধারণা সেই সময়টাতে হয়তো এরকম ভাবে আসে। আমি দেখি আরেকবার। আমার ডিকশনারি তো এন্টারটেইনমেন্ট অর্থ বিনোদন আসছে, দেখাচ্ছে বিনোদন, এন্টারটেইনমেন্ট অর্থ। ওটা এন্টারটেইনমেন্ট হবে, এন্টারটেইনমেন্ট অর্থ বিনোদন। এন্টারটেইনমেন্ট লিখলাম তো। একটু একটু চেক করেন, আবার আচ্ছা একটু ক্রস চেক আচ্ছা, দেন আমি আবার। আমি এখানে দেখি জি প্রফেশনাল। স্যার, এটা প্রবেশ আসতেছে, প্রবেশ। হ্যাঁ, ওই এটাই হবে যে মানুষের যে মিডল ক্লাসে যখন আসলো তখন তাদের ভেতরে চাকরি বাকরির যে চিন্তা ভাবনা সেগুলো হয়তো বা আসছে। মানে প্রফেশনাল কাজকর্মে হ্যাঁ, যাওয়ার কাজকর্মের যে বিষয়টা। প্রবণতাটা বেড়ে যায়। হ্যাঁ, এই যে ধরো যখন তোমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটলো তখন তো বিভিন্ন জায়গায় মিল কলকারখানা ফ্যাক্টরি এগুলো হতে থাকলো। তো তখন মানুষের হ্যাঁ, এই প্রফেশনাল এন্ট্রেইনমেন্ট, যেটা যে প্রফেশনাল চাকরি বাকরির ভেতরে যে প্রবেশটা, সেইটা আর কি বাড়তে থাকলো, এটাই মেবি। তবে এগুলো প্রফেশনাল ডেভেলপমেন্ট। এন্ট্রেইনমেন্ট বলতে বলছে এখানে যেমন একাডেমি প্রোভাইডস অনলাইন কোর্সেস ওয়েবিনার। আচ্ছা, এইটা তো এইটা না। আচ্ছা, এটা নিয়ে আমি খুঁজে দেখবো, খুঁজে দেখে এটার একটা প্রপার সলিউশন দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, যে এটা দিয়ে আসলে ওকে কি ওকে, বলছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা নিয়ে খুঁজলেই পাওয়া যাবে, পাওয়া যাবে না এমন কিছুই নেই।
স্যার আরেকটা কোশ্চেন, জর্জ ইলিয়ট কি মেয়ে লেখক ছিলেন? জর্জ এলিয়ট, হ্যাঁ মেয়ে ছিল। একটা হচ্ছে টিএস এলিয়ট, ও হচ্ছে ছেলে, আর জর্জ এলিয়ট হচ্ছে মেয়ে। দেখে আসি। এই যে উইমেন নোভেলিস্ট, এই যে এটা, এর আসল নাম ছিল হচ্ছে, হ্যাঁ ছেলে ছেলে লাগে স্যার। আচ্ছা না, এই যে বড় বড় চুল, এই দেখো এই সাইলাস আচ্ছা পিকটা দেখলাম তো এই জন্য কনফিউজ হয়ে গেছি। আচ্ছা তোমাকে এদের দেখাই যে ম্যারি অ্যান ইভান্স এর আসল নাম, কিন্তু নোন বাই হার পেন নেম, তার ডাক নাম ছিল কি বলে জর্জ এলিয়ট। ওয়াজ ইংলিশ নোভেলিস্ট, পোয়েট, জার্নালিস্ট, ট্রান্সলেটর and one of the leading writers of the Victorian era. She wrote 7 novels. হ্যাঁ, এই হচ্ছে ইয়ে। আর টিএস ইলিয়ট হচ্ছে যে, এটা টিএস ইলিয়টের রাইটিং তোমরা পেয়েছো? এটা মেবি 3rd ইয়ার বা 4th ইয়ারে উঠলে পাবা তোমরা। এই বেটা হচ্ছে বদমাশ, আমি বলি এটারে বদমাশ কি জন্য, এত কঠিন লিখে, মানে বাংলায় বঙ্কিমচন্দ্র আর ওদের টিএস ইলিয়ট কি লিখে, আমার মনে হয় এরা নিজেরাও ওই সময়টাতে আসলে, আমরা যে ভবিষ্যতে ওদের লেখাগুলো পড়বো এটা ভেবে যদি ওরা লিখতো তাহলে হয়তো একটু ইজি করে লিখতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, এখন আবার 4th ইয়ারে ক্লাস শুরু করব। তো তোমরা যারা যারা ছিলে তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমরা এটা নিয়ে একটা নোট করো, নোট করে। ওকে স্যার। আচ্ছা দেখো, আমি যে 2টা ভিডিও দিয়েছি এই ভিডিওগুলোতেও অনেক আলোচনা আছে, তোমরা সেগুলো একটু শুনে নিয়ে তারপরে নোট করার চেষ্টা করো। আর অবশ্যই পয়েন্ট আকারে নোট করবে, যেমন এই যে ওয়েবসাইট আমি যেরকম দেখালাম এগুলো একটা করে পয়েন্ট করবে, নইলে কিন্তু মনে থাকবে না। তো ঠিক আছে, এ পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।